এইচএসসি 27 ব্যাচের প্রাণপুর শিক্ষার্থী, তুমি বাংলাদেশের যে প্রান্তে থাকো না কেন আর তুমি যেই কলেজে পড়ো না কেন, তোমার জন্য ইয়ার চেঞ্জ পরীক্ষার ফিজিক্সের ফাইনাল সাজেশনটা রেডি করেছে। ইনশাল্লাহ এই সাজেশনটা তুমি ফলো করে যাও, ভালো করে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। ইনশাল্লাহ তুমি মানে যদি পাস না করতে পারো, পাস করে যাবা ইনশাল্লাহ, ঠিক আছে? মানে এখন যেটা হয়েছে 27 ব্যাচের স্টুডেন্টের অবস্থা যেটা হয়েছে, যে এতদিন পড়া হয় নাই, এই দেখবো 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 বা দেখবো এরকম করতে 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 দেখা যাচ্ছে সময় মানে শেষই হয়ে গেছে, তোমরা বুঝতে পারবে। মানে দেখতে দেখতে তুমি কিন্তু ফার্স্ট ইয়ারটা শেষ করে ফেলতেছো। তো এখন তোমার যেটা করতে হবে যে 27 ব্যাচের জন্য আমি যে সাজেশনটা দিচ্ছি খুব ভালো করে দেখো এবং এই ওয়েতে বুদ্ধি খাটিয়ে পড়ো। ইনশাল্লাহ তুমি 100-এ 100 ভালো করবে। আসো তোমাকে দেখাই। তো 27 ব্যাচ সত্যি কথা বলতে মোটামুটি কারো অবস্থা কিন্তু ভালো না, কারণ খুব ভালো করে তোমরা পড়াশোনা করো নাই। এখন ইয়ার চেঞ্জ পরীক্ষা চলে আসছে, মিনিমাম পাস করা লাগবে। পাস না হলে বাসায় ফোন যাইতে পারে, আব্বা আম্মা আবার পেদানি দিতে পারে। এটা একটা সমস্যা তোমরা ফেস করছো। অথবা মানে এটা চিন্তা করতেছো যে হচ্ছে যে যেভাবেই হোক আমি পাসটা করতে চাই অন্তত, মানে ওই অবস্থায় তুমি নাই যে আমাকে এখন অনেক ভালো রেজাল্ট করা লাগবে, এই অবস্থায় অনেকে নাই। এখন আমি তোমাকে সব রকম প্ল্যান দিচ্ছি। তুমি এ প্লাসও তুলতে পারো, তুমি এ গ্রেডও তুলতে পারো, তুমি এ মাইনাসও তুলতে পারো। আসলে ফিজিক্সে তুমি কিভাবে কিভাবে কি করবা এটা এখন তোমার তোমার উপরে ডিপেন্ড করছে। তো আসো আমি কয়েকটা রাস্তা তোমাকে দেখাই দিই, তুমি এখন যে রাস্তা চুজ করবা করো। তো প্ল্যান এ, 27 ব্যাচ প্ল্যান এটা হচ্ছে এরকম যে তুমি যদি এই কাজটা করতে পারো অন্তত, যে দেখো 3টা প্রশ্ন তুমি টার্গেট করলা যে আমি 3-10-এ 30 তুলবো, 3-10-এ 30 তুলবো যেভাবেই হোক। অর্থাৎ তুমি বললা যে স্যার আমাকে আপনি এমন 3টা অধ্যায় বলে দেন যেখানে আমি 3টা অধ্যায় পড়ে যাবো, আমি 30 পাবো। হ্যাঁ, এরকম অধ্যায় কিন্তু আছে। আর 2টাতে আমি মাত্র 6 করে তুলবো, অর্থাৎ 12। ভালো করে বুঝছো কারণ হচ্ছে কেন এই কথা বলছি। কারণ হচ্ছে আমি তোমার ধরে নিলাম প্রিপারেশন খারাপ, তুমি ঘ নাম্বারটা বাদ দিলাম, কিন্তু গ নাম্বারটা পারা যায়, গ নাম্বারটা পারা যায়। তাহলে এখানে মার্ক কত দাঁড়াইতেছে? এখানে মার্ক দাঁড়াচ্ছে হচ্ছে 42, কারণ আমি 8 মার্ক ছেড়ে দিচ্ছি। ঠিক আছে এইটা। এবার আসো আরেকটা প্ল্যান আছে, সেটা হচ্ছে প্ল্যান বি। এই যে প্ল্যান বিটা দেখো, প্ল্যান বিটা তুমি কি করবা, মানে তুমি তোমার জন্য আমি সব সহজ করে দিচ্ছি। এখন দেখো তোমার কোনটা ভালো হয়। 2 × 10 তুমি হচ্ছে 20 মার্ক তুললাই, তুমি 20 মার্ক তুললাই। তোমার কাছে কিন্তু এটা একটা সুযোগ যে তুমি 2টা অন্তত খুব ভালো করে করলা। এবার বাকি যে 3টাতে আছে তুমি 6 করে তুললা, তুমি 6 করে তুললা, তাহলে 18। বুঝতে পারছো কেন? কারণ আমি 4-4 করে বাদ দিয়ে দিছি। তো আমার মনে হয় যে প্ল্যান বিটা সবাই ম্যাক্সিমাম বেশি পছন্দ করবে আর কি। আচ্ছা তাহলে এখন দেখো, তাহলে কত হচ্ছে 20 আর 18 কত হচ্ছে 38। তুমি কিন্তু 38 পেয়ে যাচ্ছ। এবার এরপরে যদি তুমি আরো অদক্ষই হয়ে যাও যে না আমার হচ্ছে না, তাহলে প্ল্যান সি। আসো প্ল্যান সিটা একটু কাজে লাগাই। প্ল্যান সিটা যদি একটু কাজে লাগাই তাহলে ব্যাপারটা একবারে টোটালি বুঝতে পারবা। প্ল্যান সিটা হচ্ছে এরকম, একেবারে একেবারে লাস্ট লাস্ট ভরসা। একটা অন্তত আমি পারবো, একটা অন্তত আমি পারবো 10 মার্ক। ঠিক আছে, এবার 4 গুলোতে আমি 6 করে তুলবো, তাহলে হচ্ছে 24। তারপরে তুমি মার্ক পাচ্ছ 34। এখন দেখো তুমি কোন প্রসেসে আসলে হাঁটবা। তুমি এই প্রসেসে হাঁটতে পারো, তুমি এই প্রসেসে হাঁটতে পারো, তুমি এই প্রসেসে হাঁটতে পারো। মানে এটাও কিন্তু হিউজ নাম্বার। এখন 42-এর সাথে যদি এমসিকিউতে আমরা হচ্ছে জাস্ট 15 পাই, ঠিক আছে? আসলে 15 পাওয়াটা কেমন হয়, এখানে তার 17 পাওয়া উচিত। আমি ধরলাম এই স্টুডেন্টটা 17 পাবে, তাহলে 42-এর 17 কত হচ্ছে দেখো, 7 আর 2 হচ্ছে 9, তাও তাও কত 59 হচ্ছে, 59 হচ্ছে। দেখছো 42 আর 17, 7 2 9, 4 1 5। আচ্ছা এবার আমি ধরলাম এখানে কেউ 15 পাবে, এই স্টুডেন্ট 15টা রেট করেছে, তাহলে তোমার হচ্ছে 13, 13 3 হাত থেকে 1, ঠিক আছে? তাহলে 3 আর 1 হচ্ছে 4, মানে হচ্ছে এটা করলে 5, তাও 53 হয়, তাও 53 হয়। ভালো করে বুঝো। এবার আমি ধরলাম এই বেটাও 15 পাবে, ঠিক আছে? তাহলে 4 5 9 আর এখানে 4, তাহলে 49। এবার প্র্যাকটিক্যাল নাম্বার যদি যোগ করে দিই, আমি যদি 59-এর সাথে হচ্ছে যে এখানে 22ও যোগ করি, ভালো করে বোঝো, যদি আমি 22ও যোগ করি তারপরে কিন্তু এখানে এ প্লাস নাম্বার চলে আসতেছে, ঠিক আছে? আমি এবার এখানে 22-এ ধরলাম, আমি 22-এ ধরলাম, তাও দেখো 3 2 5 আর হচ্ছে যে তোমার হচ্ছে 7, তাও 75, মানে সে এ পাওয়া যাচ্ছে, সে কিন্তু এ গ্রেড পাচ্ছে। আমি এখানে যে 22-এ ধরলাম, ঠিক আছে? তাও দেখো 9 আর 2 11, 11 আর 1 হাত থেকে 1, ঠিক আছে? তাহলে 4 আর 2 কত, 4 আর 2 হচ্ছে 6 আর 1 হচ্ছে 7, তাও 71। তারপরে কিন্তু এ গ্রেড থাকতেছে। মানে তুমি যদি সর্বনিম্ন এই স্টাইলে পড়াশোনা করে চলে যাও, এই স্টাইলে পড়াশোনা করে যাও, তারপরেও তুমি 100% তুমি কিন্তু এ পাচ্ছ। ভালো করে বুঝছো, ঠিক আছে? এখন তুমি কোনটা চুজ করবা তোমার বিষয়। এবার আসো একটু সাজেশনে, যে আমরা কিভাবে কিভাবে পড়ে যাবো, আর কিচ্ছু করা লাগবে না। এবার আসো আমরা কোন অধ্যায়, কয়টা অধ্যায় সিলেক্ট করব। আমরা মাত্র 5টা অধ্যায় সিলেক্ট করবো। 5টা অধ্যায় সিলেক্ট করলে আমরা এ প্লাস, বি প্লাস, সি প্লাস, ডি প্লাস যত আছে সবই পারবো। হ্যাঁ, সেটা হচ্ছে কি অবশ্যই ভেক্টর, ফার্স্ট পার্টের জন্য ভেক্টর পড়ে চলে যাব, ভেক্টর পড়বো। এরপরে হচ্ছে পড়বো হচ্ছে গতিবিদ্যা 100%, এখানে কেউ আটকাইতে পারবে না, এখান থেকে 100% গতিবিদ্যা। আচ্ছা এরপরে আমরা কি পড়বো, এরপর আমরা তরঙ্গটা পড়বো,
এরপর আমরা তরঙ্গটা পড়বো। এখান থেকে তুমি 100% তুমি প্রশ্ন কমন পেয়ে তোমার হয়ে গেছে কাজ, অলরেডি কাজ হয়ে গেছে। আচ্ছা, এবার নিউটনিয়ান বলবিদ্যা। এখন বলো ওয়ান শট ক্লাস লাগবে কিনা, সবগুলো একসাথে কি ওয়ান শট দিয়ে দিব? 27 ব্যাচে যদি আমি অনেক বেশি হচ্ছে ইয়ে পাই, মানে কমেন্ট পাই যে তোমরা হচ্ছে যে ম্যারাথন চাও, মানে মোটামুটি আমি তাহলে 26 থেকে 27 ঘন্টার, ঠিক আছে, 26 বা 27 বা 28 যত হোক সবগুলো টপিক একসাথে জোড়া করে মেরে দিব, ঠিক আছে? তো তোমরা যদি চাও আমাকে বইলো, ঠিক আছে? ভেক্টর গতিবিদ্যা, তরঙ্গ, নিউটনিয়ান বলবিদ্যা। ওকে, এরপরে আসো কাজ, শক্তি ও ক্ষমতা। কাজ, শক্তি, ক্ষমতা যদি না পারো তাহলে আমি তোমাকে বলবো আদর্শ গ্যাস এটা চুজ করো, ঠিক আছে? এই যে দেখো এই কটা অধ্যায় পড়লে হবে। এখন আসো এই 5টা অধ্যায়, আমি তো 1 2 3 4 5। প্রথমত তোমরা 26 ব্যাচে যে ক্লাসগুলো হচ্ছে সেগুলো আগে ফলো করবা, তাহলে তোমাদের জন্য ভালো হয়, কারণ এখনো 26 ব্যাচে তো পরীক্ষা হয় নাই। যেহেতু পরীক্ষা হয় নাই তার মানে 26 এর যেমন কোশ্চেন প্যাটার্ন হবে তোমাদেরও সেম কোশ্চেন প্যাটার্ন হবে, এটা খুবই সহজে বলা যায়। এবার আসো আমরা একটু দেখি। তো দেখো যে ভেক্টর থেকে আসলে কয়টা টপিক পড়বা। ভেক্টর থেকে আমি মাত্র তোমাকে 4টা টপিক পড়তে বলবো। কয়টা? 4টা। সেটা কি কি? নদী ও নৌকা সংক্রান্ত, ডট গুণন ক্রস গুণন সংক্রান্ত, ভেক্টর গুণন মানে ভেক্টর ও ক্যালকুলাস, তোমার হচ্ছে যে আর আরেকটা হচ্ছে যে আপেক্ষিক বেগ মানুষ বৃষ্টি। এই 4টা, এটা তোমাকে পড়া লাগবে না, যাও এটা তোমাকে বাদ দিয়ে দিলাম। নদী নৌকা, ডট গুণন ক্রস গুণন, ভেক্টর ক্যালকুলাস আর আপেক্ষিক বেগ। এবার আসলে সৃজনশীল কি করে পড়বা দেখো, কেন বলছি এটার উপরে ডিপেন্ড করে বলছি, এতবার করে আসছে বোর্ডে, ঠিক আছে? এটা একটু তুমি পিডিএফ এ দেখে নিও। এবার আসো নদী ও নৌকা। এখন যদি বলো যে ভাইয়া আরো এর মধ্যে আমাকে আরো কমাই দেন, কোন দুইটা সবচেয়ে বেশি মানে পড়বো, সেটা বলবো হচ্ছে নদী ও নৌকা পড়বা, নদী ও নৌকা পড়বা। এবং তার পাশাপাশি তুমি কি পড়বা? তার পাশাপাশি তুমি পড়বা হচ্ছে যে ভেক্টর ক্যালকুলাস। এই দুইটা থেকে তুমি কমন পাই যেতে পারো, যদি ভাগ্য ভালো হয় আল্লাহর রহমতে। হ্যাঁ, এখান থেকেই কোশ্চেন আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। এবার দেখো টাইপ গ। এখন আসো টাইপ গটা কিন্তু সরাসরি ফর্মুলা, যার কারণে তুমি যদি শুধু গ নাম্বারের প্রিপারেশন নিয়ে চলে যাও, সব ঘ নাম্বারও ছেড়ে দাও, তারপর তুমি কিন্তু ভালো মতন পাস করতে পারবা, ঠিক আছে? তাহলে এখন আসো আমরা কি করতে পারি। তাহলে এখন সাঁতারুর লব্ধিবেগ, উদ্দীপকের মাঝের দিক নির্ণয়, এগুলো হচ্ছে টাইপ গ, এগুলো সরাসরি সূত্র। বরাবর অপর পাড়ে পৌঁছানোর জন্য মধ্যবর্তী কোণ কত, নদীর দৈর্ঘ্য বা প্রস্থ নির্ণয় করতে বলবে, নদীতে স্রোতের বেগ কত হবে, ঠিক আছে, নদীর সমতল বরাবর লম্ব একক ভেক্টর কত, এগুলো প্রশ্ন। এসি বিসি বা সেডি বরাবর অতিক্রান্ত দূরত্ব, এগুলো 26 ব্যাচের জন্য ইম্পর্টেন্ট। তোমাদের জন্য এই সেম জিনিসগুলো পড়লেই হয়ে যাবে, কারণ 26 ব্যাচে কোনো 26-এর পরীক্ষাটা হয় নাই, যার কারণে ওই স্টাইলে তুমি পড়লেই তোমার প্রিপারেশনটা হয়ে যাবে। এবার টাইপ ঘতে আসো। টাইপ ঘতে সবচেয়ে বেশি জানতে চাইবে হচ্ছে যে টাইমের মধ্যে তোমার প্রতিযোগিতা, ঠিক আছে? এই যে উক্ত প্রতিযোগিতা কোন সাঁতারু আগে পৌঁছাতে পারবে কি পারবে না, চোর ধরতে পারবে কি পারবে না, ওই জায়গায় পৌঁছাতে পারবা কিনা, এই যে এটাকে বলা হয় সময়ের ডিফারেন্স। তারপরে কোন মাঝি নদী পার হতে কম দূরত্ব অতিক্রম করবে, তাদের মধ্যে দূরত্বের একটা ডিফারেন্স। তারপরে যদি নৌকার মাঝি ন্যূনতম সময় নদী পার হতে চায় তবে সে নদীর প্রস্থপক্ষে বেশি দূরত্ব অতিক্রম করতে পারবে কিনা। মানে বোর্ড কোশ্চেন ফলো করলে আসলে হয়ে যাবে। স্রোতের প্রতিকূলে কোন থাকলে সেটা কিভাবে পৌঁছাবে সেইটা, মানে নদী নৌকা থেকে একটা ভালো রকমের ইম্পর্টেন্ট। এরপরে ডট গুণন ক্রস গুণন, সেখানে লম্ব বিক্ষেপ নির্ণয়, এম এর মান কত হলে এরা পরস্পর লম্ব, এই এই অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ। তারপরে পি কিউ এ বি বিসি দেখো মান নির্ণয় করতে বলবে, স্থানাঙ্ক থাকবে। তারপরে অক্ষের সাথে কোণ নির্ণয় করতে বলবে, ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়, সেটা হচ্ছে ক্রস গুণনে, এটা হচ্ছে ক্রস গুণনের সেকশনে পাবা। তারপরে মধ্যবর্তী কোণ নির্ণয় করতে বলবে, এই যে স্থানাঙ্ক থেকে মধ্যবর্তী কোণ নির্ণয় করতে বলবে। সামন্তরিকের ক্ষেত্রফল নির্ণয়, এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা হচ্ছে এ ক্রস বি, তুমি করার পরে কি করবা, তুমি হচ্ছে এটা ইয়ে করে দিবা। এবার টাইপ ঘ, এ বি সি ভেক্টর তিনটি একক সমতলে অবস্থিত কিনা, ওপি পি কিউ ও কিউ তিনটি একক সমতলে অবস্থিত কিনা, ঠিক আছে? এটা সবচেয়ে বেশি আসে, ডট গুণন ক্রস গুণন এটা সবচেয়ে বেশি আসে। এরপরে মধ্যবর্তী কোণের আবার পার্থক্য, তারপরে যে কোনো ভেক্টরের অবস্থান পরস্পর লম্ব হচ্ছে কিনা, এরপরে উদ্দীপকের বিন্দু তিনটি সমকোণী ত্রিভুজ গঠন করতে পারবে কিনা। এরপরে হচ্ছে দেখো এখানে কয়েকটা ত্রিভুজ থাকবে, বলা হবে যে পি কিউ আর এবিসি সমকোণী ত্রিভুজ আসলে গঠন করেছে কিনা। এই যে শর্তগুলা, এই শর্তগুলা জাস্ট টাইপ করে করে পড়লেই তোমার হবে, ঠিক আছে? কষ্ট হলে একটু পড়াশোনা করো। আচ্ছা, এবার আসো ভেক্টর ক্যালকুলাস সংক্রান্ত। গ্রেডিয়েন্ট, ডাইভারজেন্স বা কাল যে কোনো স্থানাঙ্ক থাকতে পারে, লম্ব দিক একক ভেক্টর জানতে চাইতে পারে, এম এর মান কত হলে এরা পরস্পর সলিনয়েডাল হবে এরকম একটা শর্ত জানতে পারে। আর হচ্ছে যে এই যে তোমার এখানে হচ্ছে যে অপারেটরটা দিয়ে বলতে পারে এত নির্ণয় করো, এখানে কিছু অপারেটর থাকতে পারে আর কি। সেখানে আসলে প্রথমে ডট করা হয়েছে, তারপরে কিন্তু আবার মানে প্রথমে হচ্ছে ডাইভারজেন্স, ডাইভারজেন্সের মধ্যে আবার কার্ল, বুঝতে পারছো? ডাইভারজেন্সের মধ্যে হচ্ছে কার্ল, স্থানাঙ্ক দেওয়া থাকলে ডাইভারজেন্স কত হবে। তার উদ্দীপকের যে কোনো ভেক্টর অঘূর্ণনশীল ছিল কিনা, বাতাসে কোনো ঘূর্ণন ছিল কিনা, যে কোনো ভেক্টর সলিনয়েডাল সংরক্ষণশীল কিনা, যে কোনো ভেক্টরের সাথে কার্লের ডাইভারজেন্স শূন্য হবে কিনা, গ্রেডিয়েন্টের কার্ল শূন্য হবে কিনা, যে কোনো ভেক্টর তরলের উৎস হিসেবে কাজ করবে কিনা, এই সমস্ত কথাবার্তা আসলে থাকবে, ঠিক আছে? এরপরে আপেক্ষিক বেগ মানুষ বৃষ্টি, এটা একটু দেখো, খুব একটা গুরুত্বপূর্ণ এটা তোমাদের জন্য না হয়তোবা, কারণ হচ্ছে যে ওই তিনটা থেকে সবচেয়ে বেশি আসার মানে সম্ভাবনা।
গাড়ির কোন কাজ ভিজবে, পেছনে না সামনে, এটা দেখো। একজন পর্যবেক্ষক বৃষ্টির বেগ কেমন পরিলক্ষণ করবে, দণ্ডায়মান অবস্থায় বৃষ্টি কত বেগে মানুষকে শরীরে আঘাত করবে, শুরুতে বাস চালক কত কোণে বৃষ্টি পড়তে দেখবে, ট্রাকের ড্রাইভার বনাম সাধারণ গাড়ি সংক্রান্ত বা আনততল সংক্রান্ত যে ইস্যুগুলো রয়েছে। টাইপ ঘতে হচ্ছে গাড়ির পেছনের সামনের কাজ আসলে ভিজবে কিনা ব্যাখ্যা জানতে চাইবে। চলন্ত গাড়ির ড্রাইভারের সাপেক্ষে বৃষ্টি খারাপভাবে পড়লে তার মান ও দিক জানতে চাইতে পারে। তারপরে বাতাস প্রবাহিত হওয়ার আগেও পরে ছাতাকে একইভাবে ধরবে কিনা, আসলে এদের মধ্যে একটা কোণের পার্থক্য। এখানে ম্যাক্সিমাম যেটা হলো হয় কি যে সেটা হচ্ছে যে গাড়ির সামনের ও পেছনের কাজ, গাড়ির সামনের ও পেছনের কাজ সংক্রান্ত, সামনের ও পেছনের কাজ সংক্রান্ত, ঠিক আছে, এগুলো একটু বেশি আসবে। পেছনের কাজ সংক্রান্ত সংক্রান্ত এই জিনিসগুলো একটু মাথায় রাখতে হবে। ওকে, সৃজনশীল সাজেশন দিচ্ছি, আমরা পরবর্তীতে চলে যাই। পরবর্তী হচ্ছে গতিবিদ্যা অধ্যায় যাবো আমরা, ঠিক আছে। ওকে, গতিবিদ্যা অধ্যায়, এখান থেকে প্রশ্ন হচ্ছে 100%, তুমি দুইটা প্রশ্ন কমন পাইতে পারো। সেটা হচ্ছে প্রাস থেকে একটা প্রশ্ন চলে আসছে তোমার পরীক্ষায়, তোমাকে যায় ওখানে লেখা লাগবে, মানে তুমি যায় ওখানে মানে তুমি দেখতে পারো যে প্রাস থেকে কোশ্চেন একটা সেট হয়ে গেছে, আর নাহলে লেখচিত্র থেকে কোশ্চেন সেট হবে, এর বাইরে কোনো কোশ্চেন সেট হবে না। এই যে দেখো প্রাস দ্বিমাত্রিক গতি, এই টপিক থেকেই হবে, ঠিক আছে। এর মধ্যে আমি কি কি বলবে, প্রাসের বেগ ও সরণ সংক্রান্ত সকল কিছু, সর্বাধিক উচ্চতা পর্যায়কাল, এই টপিকগুলো, প্রাসের পাল্লা, প্রাস থেকে সকল কিছু যা যা আছে। আচ্ছা, লেখচিত্র সংক্রান্ত সকল কিছু। ওকে, এবার আসলে আমরা একটু দেখি কোন কোন সালে এই কোশ্চেনগুলো তুমি ফলো করবা, যে প্রাসের 19, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11 এগুলো করলে হবে। হ্যাঁ, লেখচিত্রটা দেওয়া আছে। প্রাসের টাইপ গ কি, যে কোনো সময় সাপেক্ষে প্রাসের বেগ জানতে চাইবে, যে কোনো সময় সাপেক্ষে 2 সেকেন্ড পরে বেগ কত, এটা চলে আসছে। এটা তুমি 100% মিলাই নিও, মানে তুমি পরীক্ষা দিয়ে এসে কমেন্ট করো যে আসলে আসছিল কিনা। এখান থেকে যে vx বরাবর একটা বের করতে হবে, ইউ কজ আলফা, vy বরাবর বের করতে হবে, ইউ সাইন আলফা, ঠিক আছে, মাইনাস জিটি, এটাতে তুমি বের করার পরে ভি মানে হচ্ছে vx এর উপর স্কয়ার এবং vy এর উপর স্কয়ার, এটা 100%, 100%। ওকে, পর্যায়কাল, সর্বাধিক উচ্চতা, পাল্লা, সময়ের সূত্র থেকে আলফা কোণ নির্ণয় করতে বলবে, নিক্ষেপণ কোণ নির্ণয় করতে বলবে, পর্যায়কাল, পাল্লা, সর্বাধিক উচ্চতা নির্ণয় করতে বলবে, ঠিক আছে। টাইপ ঘ, বল মাটিতে পড়ার আগে ক্যাচ ধরতে পারবে কিনা, ক্যাচ আউট ধরা সম্ভব কিনা, শর্ত থাকবে সর্বোচ্চ উচ্চতা বড় কিনা বা তার সাথে পাল্লা বা সরণ বড় কিনা, উদ্দীপকের তথ্য অনুসারে গোল হবে কি হবে না বা ছাদে উঠতে পারবে কি পারবে না, অনুভূমিকের সাথে তির্যকভাবে নিচে নিক্ষেপ করলে আর অনুভূমিকের সাথে কোণ করে কোনো যন্ত্র দিয়ে ছুড়ে মারলে কিছু দূরের কোনো বস্তুর উপর আসতেছে কিনা বা সেটা আঘাত হয়েছে কিনা, এই টাইপের কথাবার্তা আসলে বেশি বলবে। এতটুকু পড়লে আসলে হবে। লেখচিত্রটা একটু দেখে নিও। যে কোনো সময় অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করতে বলে, তমস সেকেন্ডটা একটু ভালো গুরুত্বপূর্ণ, এসএসসি থেকে পড়ে এসেছে হয়তোবা। আর যে কোনো সময় অতিক্রান্ত দূরত্ব লেখচিত্র অন্তর্ভুক্ত ক্ষেত্রফলের সমান হবে কিনা, উদ্দীপক অনুসারে ছক থেকে তথ্যের ভিত্তিতে কোনো যাত্রী গাড়ি ধরতে পারবে কিনা বা পারবে, উদ্দীপকের বিভিন্ন অংশের বেগ ত্বরণ দূরত্বের তুলনা করতে বলবে তোমাকে অবশ্যই, আর ছকের তথ্যের ভিত্তিতে তমস সেকেন্ড থেকে কাজের হিসাব করতে বলতে পারে, ঠিক আছে। ওকে, এবার চলে আসো নিউটনের বলবিদ্যা। তাহলে নিউটনের বলবিদ্যাটা যদি আমরা একটু দেখি তাহলে ব্যাপারটা আরেকটু ক্লিয়ার হবে, যে এখানে আসলে কয়েকটা টপিক তুমি সিলেক্ট করবা। এখানে সবচেয়ে বেশি বড় টপিক হচ্ছে, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট টপিক হচ্ছে রাস্তার ব্যাংকিং, ঠিক আছে। আমি তোমাকে বলেই দিলাম যে এখানে রাস্তার ব্যাংকিং, এই যে রাস্তার ব্যাংকিংটা সবচেয়ে বেশি ভালো করে দেখবা। তো এই যেগুলো হচ্ছে টাইপ গ, এই সাইডটা হচ্ছে তোমার টাইপ গ, বুঝতে পেরেছো, আর এই সাইডটা হচ্ছে তোমার টাইপ ঘ, এই সাইডটা হচ্ছে তোমার টাইপ ঘ, বুঝতে পেরেছো। ওকে, তাহলে এখন দেখো যে রাস্তার ব্যাংকিং উচ্চতা গ নম্বরে, ব্যাংকিং কোণ বলতে পারে, কেন্দ্রমুখী বল বলতে পারে, রাস্তার ভিতর অপেক্ষা বাইরের অংশের উচ্চতা কত, এখানে যে সূত্রটা সেটা হচ্ছে তোমার ভি স্কয়ার আর জি, আর হচ্ছে এটা হচ্ছে এইচ বাই এক্স, এটা দিয়ে আসতে পারে। হ্যাঁ, আর গাড়ির উপর ক্রিয়াশীল বিরুদ্ধ বলের মান কত সেটা বলতে পারে। টাইপ ঘর, রাস্তার ব্যাংকিং বিহীন হলে গাড়িটি নিরাপদে বাঁক নিতে পারবে কিনা, সবচেয়ে বেশি ঘ নম্বর একটা কোশ্চেন আসতে পারে যে নিরাপদে বাঁক নিতে পারবে কিনা, এই একটা কোশ্চেন দেখে গেলে তোমার হয়ে যেতে পারে, নিরাপদে বাঁক নিতে পারবে কিনা, নিতে পারবে কিনা, এই একটা কোশ্চেনটা একটু দেখে যাও তো ভাই, নিরাপদে বাঁক নিতে পারবে কিনা। ওকে, আর সুতার টানটা কি, ঘূর্ণনত বস্তুর কেন্দ্রমুখী বল কত, এইটা, সুতার বস্তুর টান বল বৃত্তাকার পথে কত, ঘূর্ণনত বস্তুর সর্বনিম্ন অবস্থানে সুতার টান এবং সর্বোচ্চ বিন্দুতে সুতার টান সর্বনিম্ন, এই টাইপের কথাবার্তা আসে। কোন বস্তুর সুতার টান, কোন বস্তুর সুতার টান বেশি, এটা বেশি আসে। আর কোন বোর্ডগুলো তুমি আসলে ফলো করবা সেই বোর্ডগুলো দেওয়া আছে, যে দেখো রাজশাহী বোর্ড 25, সিলেট বোর্ড 25, যা যা আছে একটু দেখে নিলে হবে, এত কথা বলার কিছু নেই। আরেকটা ইম্পর্টেন্ট টপিক সেটা হচ্ছে সংঘর্ষ, রাস্তার ব্যাংকিং বা সংঘর্ষ থেকে সবচেয়ে বেশি আসে। তো সংঘর্ষের গ নম্বরে মিলিত বস্তুর বেগ, এইটা মাস্ট, এইটা মাস্ট, এখান থেকে এইটাই আসে আর কি, চূড়ান্ত বেগ, ঠিক আছে। সংঘর্ষের পর স্থির বস্তুর শেষ বেগ কত, সংঘর্ষ স্থিতিস্থাপক না অস্থিতিস্থাপক, এটাই ঘুরে ফিরে আসবে, যে সংঘর্ষটা আসলে স্থিতিস্থাপক ছিল না অস্থিতিস্থাপক ছিল, এই স্থিতিস্থাপক এবং অস্থিতিস্থাপকের শর্তটা ভালো করে পড়ে চলে যাও, যে বোর্ডগুলো দেখবা সেটা দেওয়া আছে। কণিক অংশ, এটাও তুমি দেখতে পারো, কণিক ভরবেগ, ঘূর্ণন গতিশক্তি, টর্ক,
এই তিনটার মধ্যে এগুলা গ নাম্বার এসে এসে এতবার এসেছে তুমি দেখতে দেখতে বিরক্ত হয়ে যাবে। ঠিক আছে, কোন বস্তুর ঘূর্ণন থামানো সঠিক হবে কিনা, চাকাটি থামানো যাবে কিনা যে কোনো সময় সাপেক্ষে, থামার পূর্বে পাখার যে কোনো সংখ্যায় ঘোরা সম্ভব কিনা, বল প্রয়োগের পূর্বে পরের পর্যায়কালটা কেমন ছিল সে তুলনা করবে। ঠিক আছে, ওকে। এরপরে জড়তার ভ্রামক, এটা একটা গুরুত্বপূর্ণ টপিক। চিত্রে জড়তার ভ্রামক, চিত্র থেকে জড়তার ভ্রামক নির্ণয়, এটা সবচেয়ে বেশি আসে। চক্রগতির ঘূর্ণন গতিশক্তি, চক্রগতির ব্যাসার্ধ নির্ণয় আর চক্রগতির কৌণিক ভরবেগ। আর জড়তার ভ্রামকের তুলনা, কোনটি ঘোরানো সহজ হবে এই টাইপের কথাবার্তা বলে। জড়তার ভ্রামক কি সমান হবে হবে কিনা, কোন অক্ষের সাপেক্ষে ঘোরানো সহজ হয় সেটা জানতে চাইতে পারে। ঘূর্ণনের জন্য কম শক্তি কার প্রয়োজন বা বেশি শক্তি কার প্রয়োজন, এই যে তুলনা, এটা হচ্ছে টাইপ ঘ। হ্যাঁ, এই পাঁচটা হচ্ছে টাইপ ঘ, বুঝতে পেরেছো? ওকে, নেক্সট। আচ্ছা, তারপর হচ্ছে সামেশন এফ মানে এম এ, এখান থেকে একটু দেখো যে এই দুইটা সূত্র দিয়ে একটু বেশি আসে আর কি। ওকে, কাজ, শক্তি ও ক্ষমতা। তো কাজ, শক্তি, ক্ষমতাতে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে কুয়া ও চৌবাচ্চা। কুয়া ও চৌবাচ্চা সংক্রান্ত, কুয়া ও চৌবাচ্চা। পাম্প কর্তৃক কৃত কাজ, পাম্পের কার্যকর ক্ষমতা। হ্যাঁ, বলে রাখি, এই যে তোমরা যে টপিকগুলো এখানে দেখছো, তোমরা আসলে সব টপিকের উপরে ওয়ান শট ক্লাস চাও কিনা, মানে আমি তাহলে একটা ভিডিওতে সব একসাথে তোমাদেরকে আমি আমার তরফ থেকে 2 ফর দিব। যদি তোমরা চাও, তোমরা অবশ্যই আমাকে একটু কমেন্টের মাধ্যমে জানাবা। আমি যদি দেখি যে আসলে এটা কমেন্ট অনেক ভালো পড়েছে বা তোমরা আসলেই চাচ্ছ, তাহলে আমি কি করব, আমি ঈদের আগে সবগুলো এই যে 5টা অধ্যায়ের এই যে যতগুলো টপিক দেখতেছো, এই 28টা কি 27টা টপিক আছে, এই 28টা 27টা টপিকের উপর একটা ওয়ান শট আমি দিয়ে দেবো ইনশাল্লাহ। ঠিক আছে, একসাথে হয়তো ভিডিওটা একটু বড় হবে, বাট তুমি পড়তে পারলেই কাজ হয়ে যাবে। আচ্ছা, তাহলে দেখো কুয়া ও চৌবাচ্চা সংক্রান্ত সবচেয়ে বেশি আসে। টাইপ গতে কি বলবে, পাম্প কর্তৃক কৃত কাজ, পাম্পের কার্যকর ক্ষমতা, পাম্পটির ক্ষমতা। আর ঘ নম্বরে দক্ষতা যদি 50% হয় তাহলে কার্যকর ক্ষমতা কেমন পরিবর্তন হবে। আর যে কোনো অংশে পানি উত্তোলনের কৃত কাজ, আর কোন পাম্পের অক্ষমতা বেশি, আর একই সময় পানি শূন্য করা আসলে যায় কিনা। আচ্ছা, এরপরে আছে কাজ সংক্রান্ত, এর মধ্যে আনত তল, স্প্রিং আর ধ্রুব বল। তো যে কোনো বিন্দুতে গতিশক্তি, তোমাকে এটা সবচেয়ে বেশি চাইবে, যে কোনো বিন্দুতে গতিশক্তি বের করতে বলবে, যে কোনো বিন্দুতে গতিশক্তি। ঠিক আছে, আর আনত পথে এ থেকে বিতে যেতে কৃত কাজ, স্প্রিং এর সঞ্চিত বিভব শক্তি, পিকে স্বর্ণের জন্য কৃত কাজ এবং স্প্রিং ধ্রুবক, স্প্রিং ধ্রুবকটা জানতে চাইতে পারে। এবং দেখো কোন পথে ইঞ্জিনটির শক্তি ব্যয় বেশি হবে, এরকম টাইপের কোশ্চেন করবে। বা বলবে রাস্তা বরাবর গাড়িটির বেগ অতিক্রম করা সম্ভব হয়েছে কিনা, বা কোন পথে ক্ষমতা কম লাগবে, স্প্রিং বল সংরক্ষণ ছিল কিনা, পিকি এবং পিআর স্বর্ণের উভয় ক্ষেত্রে গতিশক্তি পরিবর্তন সমান আসলে হবে কিনা, এই টাইপের কথাবার্তা। আচ্ছা, এরপরে শক্তি সংক্রান্ত সরল দোলক। যে কোনো বিন্দুতে ববের বিভব শক্তি, কত ভরবেগ ভূমিতে আঘাত করবে, বিভব শক্তি নির্ণয় করতে বলবে, গতিশক্তি নির্ণয় করতে বলবে, গতিশক্তি বিভব শক্তির বিভিন্ন তুলনা করতে বলবে, ভূমি থেকে স্পর্শ করার পূর্ব মুহূর্তে গতিশক্তি কত, বি বিন্দুতে ববের গতিশক্তি সি বিন্দুর গতিশক্তির অর্ধেক হবে কিনা বা সমান হবে কিনা, কোন ক্ষেত্রে বলটি ভূমিতে আঘাত করার সময় অধিক শক্তি হারাবে, যে কোনো বিন্দুতে দোলকটির গতিশক্তি ও বিভব শক্তি তুলনা করো, এরকম টাইপের কোশ্চেন করতে পারে। যে কোনো বিন্দুতে মোট শক্তির অনুপাত ও গতির সংরক্ষণশীলতা নীতির উপর ভিত্তি করে বের করতে বলবে। ক্ষমতা সংক্রান্ত, ক্ষমতা কত, অসক্ষমতা কত, কোনো পাম্প দ্বারা ক্ষমতা বেশি, কার ক্ষমতা বেশি, ক্ষমতা থেকে সময় কেমন ছিল, কার কর্মদক্ষতা বেশি, মানে ক্ষমতা ও কর্মদক্ষতা আসলে এটা বলা যায়। তাহলে এই যে টপিক, ক্ষমতা ও কর্মদক্ষতা, ক্ষমতা, ক্ষমতা সংক্রান্ত কর্মদক্ষতা, এই টাইপের হচ্ছে বেশি প্রশ্ন আসলে আসে, ক্ষমতা কর্মদক্ষতা। ঠিক আছে, এবার আসলে তরঙ্গ, তরঙ্গ থেকে পড়লে শিওর শট, এই অগ্রগামী তরঙ্গের সমীকরণ পড়লে আসলে হয়ে যাবে। যেখান থেকে বলবে তরঙ্গটির তরঙ্গ দৈর্ঘ্য কত, সুষলাকার কম্পাঙ্ক কত, শব্দের কম্পাঙ্ক নির্ণয় করতে বলবে, যে কোনো সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করবে, অগ্রগামী তরঙ্গটি তরঙ্গ বেগ জানতে চাইবে, নতুন তরঙ্গটিতে সর্বোচ্চ বিস্তারের অবস্থানগুলো নির্ণয় করতে বলবে, কি পদক্ষেপ নিলে সুষলাকার তরঙ্গ দ্বারা স্থির তরঙ্গ পাওয়া যাবে সেটা বলতে পারে, সুষলাকার কম্পাঙ্ক কিভাবে নিশ্চিত হওয়া যায়, এই কথাগুলো পড়লেই হবে, বোর্ডগুলো দেখলেই হবে। এরপরে তরঙ্গের গ্রাফ, এইটা আরেকটা গুরুত্বপূর্ণ ইস্যু, যে গ্রাফ থেকে তরঙ্গের পর্যায়কাল নির্ণয় করতে বলতে পারে, গ্রাফ থেকে দুটি বিন্দুর মধ্যে দশা পার্থক্য, উদ্দীপক অনুসারে তরঙ্গটির প্রতিফলনের পর লব্ধি তরঙ্গ নির্ণয় করতে বলবে, আর এক্স মানে 0 ভি বনাম টি গ্রাফের প্রকৃতি কেমন হবে, তারপর এক্স মানে λ/2 দূরত্বে ওয়াই এর জন্য একটি লেখচিত্র গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে তুলে ধরতে বলা হবে, এগুলো টাইপ খ। এরপর আসো বিট সংক্রান্ত, সুশলাকার সৃষ্ট শব্দের তীব্রতা নির্ণয় করতে বলা হবে, এ শলাকার দ্বারা সৃষ্ট শব্দের বেগ কত সেটা নির্ণয় করতে বলবে, এবং এ তারে সৃষ্ট তরঙ্গের তরঙ্গ বেগ নির্ণয় করতে বলবে, এবং বিট গণনা করে অজানা সুশলাকার কম্পাঙ্ক নির্ণয় করা সম্ভব কিনা, সুশলাকা দুটি একত্রে বাজলে বিট উৎপন্ন হবে কিনা, এই টাইপের কথাবার্তা আসলে বলবে। হ্যাঁ, তারপরে এই যে দেখো এটা গ এবং ঘ সুন্দর করে দেওয়া আছে, আই থিঙ্ক। আরেকটা হচ্ছে শব্দ তীব্রতার লেভেল, এটা একটু দেখলেই হবে, এটা যদি আসে খুবই সহজ, এখানে গ ঘ খুবই ছোট করে আছে, তীব্রতার লেভেল নির্ণয় বেশি আসে, আর কোলাহল বাড়া বা কমার ক্ষেত্রে তীব্রতার লেভেলের কতটুকু ব্যবহার আছে। তো 27 ব্যাচের প্রাণপ্রিয় শিক্ষার্থী, তোমাদের কাছে এখন যেহেতু সময় খুবই কম, তো দেখো আমি যদি যে কটা টপিক বললাম, সম্ভবত এখানে 27 থেকে 28টা টপিক আছে, তুমি যদি এখন মনে করো যে না তোমার 27 থেকে 28টা টপিকের আসলে একটা গোছানো আসলে একটা লেকচার শিট প্রয়োজন,
বা হচ্ছে ওয়ান শট প্রয়োজন, বা তোমার যদি মনে হয় যে আসলে এটার এমসিকিউ এটা প্রয়োজন, আমি কিন্তু সবই তোমাকে দিতে পারবো। এই জন্য তোমরা যেটা করবা, দেখো আমাদের নিচে ডেসক্রিপশন বক্সে কিন্তু আসলে ওইখানে আমাদের গ্রুপ লিংক দেওয়া আছে, তুমি সেখানে জয়েন করতে পারো আমাদের সাথে। এবং হচ্ছে যে তুমি আমাদের ওয়ান শট ক্লাস আসলে চাও কিনা সেটাও কমেন্টের মাধ্যমে জানাতে পারো। তাহলে আমি যদি দেখি যে আসলে রেসপন্স অনেক ভালো, তাহলে অবশ্যই আমি চেষ্টা করবো তোমাদের জন্য আসলে কিছু করার। তো এই পর্যন্ত ভালো থেকো, এই সাজেশনটা ফলো করো, আই থিঙ্ক আর অন্য কিছু করার দরকার হবে না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।